নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ট্রাস্ট রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চান তার জন্য কি প্রসেস রয়েছে, বা আপনি যদি কলকাতাতে ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চান তার জন্য কি প্রসেস রয়েছে। আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব যে আপনার যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য কতজন মেম্বার দরকার, বা প্রত্যেক মেম্বারের অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হতে পারে, বা রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকচুয়ালি কি প্রসেস রয়েছে, বা ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ল্যান্ড অর্থাৎ যে আপনার জমি রয়েছে সেই জমির কোনো তথ্যের প্রয়োজন। অ্যাকচুয়ালি ট্রাস্ট রেজিস্ট্রেশন কি এবং কিভাবে করা যায় এগুলো নিয়ে অলরেডি বেশ কিছু ভিডিও করা হয়েছিল। সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে চাইলে আপনি দেখে নিতে পারেন। ওভারঅল ট্রাস্ট নিয়ে যেই সমস্ত প্রবলেমগুলো এসেছে বা অনেকে যেই সমস্ত বেসিক কোশ্চেনগুলো করেছেন সেই সমস্ত কোশ্চেনের উপর বেশ করেই আজকে ভিডিওটি করা হচ্ছে, এবং আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে আপনি যদি এনজিও করতে চান তাহলে কতজন মেম্বার দিয়ে করা যেতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, কি কি ফর্মালিটিস রয়েছে, এবং কিভাবে আমাদের রেজিস্ট্রেশন গুলো হবে। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যদি এনজিও লাইনে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আমাদের গুগলি মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি এনজিও রিলেটেড কোনো ভিডিও আপলোড করি বা ট্রাস্ট রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আমরা আলোচনা করব যে আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের মিনিমাম কতজন মেম্বার প্রয়োজন হতে পারে। যে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে স্যার আমি তো সিঙ্গেল একজন ব্যক্তি রয়েছি, একজন ব্যক্তি দিয়ে কি ট্রাস্ট রেজিস্ট্রেশন করা যায়? না, ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার মিনিমাম দুজন ব্যক্তি আপনার প্রয়োজন হতে পারে। অর্থাৎ দুজন ব্যক্তি দিয়ে কিন্তু আপনি চাইলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু সব থেকে বেস্ট হয় আপনি যদি তিনজন ব্যক্তি দিয়ে রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনার কি হবে, ডেজিগনেশন গুলো ঠিকঠাক থাকে। যেমন একজন হয়তো প্রেসিডেন্ট হচ্ছেন, একজন সেক্রেটারি হচ্ছেন, একজন হয়তো ট্রেজারার হচ্ছেন। কিন্তু দুজন থাকলে কি করবেন, অ্যাজ এ ট্রাস্টি হিসেবে আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন। ইয়েস আর নো? তাহলে দুজন দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করা যায়। কিন্তু সবসময় যেটা বেস্ট বলা হয়, যদি ট্রাস্ট করতে চান তাহলে তিনজন হচ্ছে বেস্ট। এবং ম্যাক্সিমাম লিমিট কিন্তু বলা নেই যে অ্যাজ এ ট্রাস্টি আপনি কতজন হতে পারেন, এইরকম কোনো গাইডলাইন কিন্তু আমাদের নেই। কিন্তু যখন ম্যাক্সিমাম ব্যক্তি হয়ে যায়, যেহেতু এটা অফলাইন রেজিস্ট্রেশন, তখন এটা ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করতে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। এই জন্য চেষ্টা করবেন যত কম সংখ্যক ব্যক্তি দিয়ে রেজিস্ট্রেশন গুলো করা যায় তত কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস গুলো স্মুথ হবে, মানে প্রপার ক্লিয়ারলি হবে, কোনো ঝামেলা ছাড়া। নেক্সট আমরা আলোচনা করব যে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার যখন আমরা ট্রাস্ট রেজিস্ট্রেশন করব তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য কি ট্রাস্টের যে অফিস অ্যাড্রেস আমরা দেব সেই অফিস অ্যাড্রেসের কি ল্যান্ডের ডিড আমাদের প্রয়োজন, মানে জমির দলিল বা রেকর্ডের কি প্রয়োজন আছে? একদমই না। মানে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে বলছি, মানে যখন ভেরিফিকেশন করা হয় এইগুলোর কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না। অর্থাৎ যদি আপনার থেকে থাকে তাহলে ভালো, যদি আপনার না থেকে থাকে তাহলে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু কারণ ভেরিফিকেশন করার সময় এই সমস্ত এভিডেন্টের কোনো প্রয়োজন পড়ে না। বা আপনার যে ইলেকট্রিক বিল হচ্ছে সেই ইলেকট্রিক বিলেরও কিন্তু প্রয়োজন নেই। বা অনেক সময় অনেকে বলেন এনওসির কথা, এইগুলোও কিন্তু আপনার প্রয়োজন নেই। তাহলে কি বললাম, যখন আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন, ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য যে অফিস অ্যাড্রেস আপনি ইউজ করছেন সেই অফিস অ্যাড্রেসের জন্য না ল্যান্ডের আপনার কোনো প্রয়োজন পড়বে, না ল্যান্ডের ডিডের প্রয়োজন পড়বে মানে জমির দলিল বা রেকর্ডের প্রয়োজন পড়বে, না আপনার ইলেকট্রিক বিলের প্রয়োজন পড়বে। যদি থেকে থাকে তাহলে ভালো, যদি নাও থেকে থাকে তাতে লিগালি কোনো ইস্যু নেই, এটা আপনার প্রপার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার অনেকে প্রশ্ন করেন যে ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট দরকার হতে পারে। তো দেখুন, প্রথমে যদি আপনাকে ডকুমেন্টের কথা বলি, অর্থাৎ যে কজন আপনারা মেম্বার থাকবেন প্রত্যেক মেম্বারের পার্সোনাল কেওয়াইসি, মানে সেটা আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো আপনার দরকার হবে, এবং একজন কিন্তু আইডেন্টিফায়ার আপনার দরকার হবে। অর্থাৎ তিনজন আপনার মেম্বার হলো এবং একজন হলো আপনার আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার অনেক সময় কি হয়, যেই কনসালট্যান্টের থ্রু দিয়ে আপনি করাচ্ছেন বা যেই ফার্মের থ্রু করাচ্ছেন বা যে অ্যাডভোকেটের থ্রু দিয়ে করাচ্ছেন উনি হয়তো অনেক সময় আইডেন্টিফায়ার হয়ে যান। তাহলে উনি যদি হয়ে যান তাহলে এক্সট্রা কোনো পার্সনের দরকার হচ্ছে না। আর আপনি যদি মনে করেন যে আলাদা করে আপনি একজন আইডেন্টিফায়ার রাখবেন তাহলে আপনার দরকার কিন্তু আপনাদের মেম্বার বাদেও আরো একজন এক্সট্রা পার্সন। এবার ধরুন যখন আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন তাহলে রেজিস্ট্রেশন প্রসেস কি রয়েছে। যখন আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাস্টের ইউনিক নেম। প্রথমে কি বললাম, প্রথমে আমরা আলোচনা করলাম কতজন মেম্বার দরকার হতে পারে। প্রথমে কতজন মেম্বার বললাম, দুজন। কিন্তু বেস্ট হচ্ছে আমাদের তিনজন। তিনজন মেম্বার দরকার হলো এবং আলাদা করে একজন আমাদের আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার আপনাদের নিজস্ব হতে পারে অথবা যে অর্গানাইজেশন বা যে ফার্ম বা যে লয়ারের থ্রু দিয়ে করাবেন উনিও কিন্তু অনেক সময় হয়ে যান। এগুলো কিন্তু বি প্র্যাকটিক্যাল আপনাকে বলছি, মানে এটা কিন্তু করে দেন। তো সেক্ষেত্রে আপনাদের সেই প্রবলেমগুলো আমাদের সলভ। এবার হচ্ছে প্রসেস।
আপনি যখন করবেন প্রথমে আপনাকে কি করতে হবে, ট্রাস্টের নাম 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আপনার ট্রাস্টের ডিড। আপনাকে ট্রাস্টের ডিড কিন্তু সঠিকভাবে আপনাকে ড্রাফটিং করতে হবে। আর এই জায়গাতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হয়। আমরা বাই প্রফেশন যখন ট্রাস্ট নিয়ে কাজ করি বা এনজিও বা বিজনেস রিলেটেড সমস্ত বিষয় যেহেতু আমরা কাজ করি, তো আমাদের কাছে অনেক লয়ার আসেন, অনেক প্রফেশনাল আসেন বা অনেক এনজিও বন্ধুরাও আসেন, এবং সেই সময় আমরা প্র্যাকটিক্যাল দেখেছি যে আপনি যে ট্রাস্টের ডিড রেডি করেছেন সেই ট্রাস্টেড ডিড বাই প্রভিশন যেইভাবে ট্রাস্টেড ডিড রেডি করা উচিত সেইভাবে আমরা ট্রাস্টেড ডিড রেডি করি। তাহলে নেক্সট আমরা প্রসেস জানবো যে ট্রাস্টেড ডিড গুলো আমরা কিভাবে করব। যখন আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন, ট্রাস্ট রেজিস্ট্রেশন করার আগে প্রথমে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ট্রাস্টের নাম। অর্থাৎ যে ট্রাস্টের যে নাম হচ্ছে সেই নামকে আপনাকে চুজ করতে হবে এবং সেটা আপনাকে ইউনিক হতে হবে। ইউনিক আপনি রেজিস্ট্রেশন করলেন মানে গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো রকম নাম হয়ে থাকে সেই সমস্ত নামগুলো এখন সহজে পাওয়া যায় না। এবং যেহেতু আপনাকে বললাম অফলাইন, যিনি ভেরিফিকেশন করছেন ওনার মাইন্ডের উপর ডিপেন্ড করে, উনি অনেক সময় দিয়েও দিতে পারেন। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল হিসেবে যদি আপনাকে বলি, এই সমস্ত নামগুলো সহজে অ্যাপ্রুভ করতে চায় না যদি কোনো গভর্নমেন্ট রিলেটেড নাম হয়। এবং এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি ভিডিও করা হয়েছিল, যে ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে ট্রাস্ট রেজিস্ট্রেশনের যে প্রসেস যে রয়েছে এবং সেখানে সমস্ত কিছু বলা আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। তাহলে ওভারঅল আপনি যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন প্রথম আপনি কি লাগবে, ট্রাস্টের নাম। সেকেন্ড হচ্ছে আপনার অবজেক্ট, অর্থাৎ কি কি অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমার প্রথমে কি হলো, প্রথমে ট্রাস্টের নাম, সেকেন্ড হচ্ছে অবজেক্ট। এই ট্রাস্টের নাম এবং এই যে আপনার অবজেক্ট হলো, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনাকে প্রফেশনাল কিন্তু ডিড রেডি করতে হবে। আর এখানে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হয়, কারণ অনেক কনসালট্যান্ট রয়েছেন, অনেক ফার্ম রয়েছেন বা অনেক অ্যাডভোকেট রয়েছেন যিনারা এই সমস্ত বিষয় নিয়ে প্রফেশনাল প্র্যাকটিস করেন না। অনেকে হয়তো ক্রিমিনাল নিয়ে প্র্যাকটিস করেন, অনেকে হয়তো সিভিল পারপাস মানে জমি জায়গা নিয়ে প্র্যাকটিস করেন, অনেকে এনজিও ট্রাস্ট নিয়ে হয়তো প্র্যাকটিস করেন না, কিন্তু ওনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা জানা আছে। সেক্ষেত্রে কি প্রবলেম হয়, ওনারা রেজিস্ট্রেশন নম্বর তো বের করে দিচ্ছেন, কিন্তু সঠিকভাবে যদি ট্রাস্টের ডিড রেডি না হয় তাহলে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম আপনাকে পড়তে হবে। কারণ ট্রাস্টের যে ডিড রয়েছে সেটা যদি একবার ভেরিফিকেশন হয়ে যায় তাহলে এটার কোনো রকম ভাবে কারেকশন করা সম্ভব নয়। মানে ধরুন ভেরিফিকেশন করলেন, তারপরে সেটা স্ক্যান হয়ে গভর্নমেন্ট পোর্টালে আপলোড হয়। যদি গভর্নমেন্ট পোর্টালে স্ক্যান করার আগে যদি কোনো কারেকশন থাকে সেটা তো সলভ করা সম্ভব, কিন্তু যদি স্ক্যান হয়ে গভর্নমেন্ট পোর্টালে আপলোড হয়ে যায় তাহলে আর এনি হাউ এটার কোনোভাবেই কিন্তু আপনার কারেকশন করা সম্ভব নয়। সুতরাং যখন আপনি ট্রাস্টের ডিড রেডি করবেন সঠিকভাবে টু দি পয়েন্টে প্রভিশন অনুসারে রুলস অনুসারে আপনাকে রেডি করতে হবে। যেন ইন ফিউচার ট্যাক্স ডিডাকশন রিলেটেড হতে পারে, কোনো প্রজেক্ট ফান্ডিং রিলেটেড হতে পারে, কোনো রকম জিনিসে যেন কোনো রকম আপনাকে লিগ্যাল হ্যারাসমেন্ট না হয়, কোনো রকম যেন প্রবলেম না হয়। তাহলে সেক্ষেত্রে যে ট্রাস্টেড ডিড থাকবে সেটা যদি ঠিক থাকে তবুও ঠিক, যদি কোনো আপনার কনসালট্যান্ট বা ল ফার্ম বা লয়ার যদি সেটা ভুল করেও রেজিস্ট্রেশন করে দেন সেটাও কিন্তু ঠিক, মানে এখানে আর কারেকশন করার কোনো রকম জায়গা নেই। এবার যদি জায়গা নিয়ে যদি কথাটা বলি, সেটাও ধরুন এক ধরনের ভুল, কারণ প্রথম যে ডিড হলো সেই মাদার ডিড কিন্তু ফুললি কনস্ট্যান্ট, এটাকে আর কোনো রকম ভাবে চেঞ্জ করা পসিবল নয়। মানে প্রথমে ধরুন আপনি যে ডিডটা রেডি করলেন সেই ডিডে হয়তো কিছু আপনার মিস্টেক থেকে গেছে। মানে ওভারঅল শর্টকাটে আপনাকে বোঝায় সহজ ভাষায়, ধরুন প্রথমে আপনি কি করেছেন, ট্রাস্টেড ডিড একটা রেডি করেছেন, সেই ট্রাস্টেড ডিডে আপনার অজান্তে কিছু মিস্টেক থেকে গেছে, কিন্তু সেই মিস্টেক গুলোকে আপনি আর কারেকশন করতে পারছেন না, কারণ কি মাদার ডিড কনস্ট্যান্ট, এটা তো একদম ফুললি, এটাকে আপনি চেঞ্জ করতে পারছেন না। তাহলে আপনাকে আলাদা করে কি করতে হচ্ছে, আবার সেকেন্ড ডিড অ্যামেন্ডমেন্ট ডিড করতে হচ্ছে। তাহলে কি হলো, আপনার ডিডের সংখ্যা বাড়লো, এটা ফার্স্ট ডিড, এটা সেকেন্ড ডিড হয়। এবার আপনাকে একটা ধরুন আমি প্রশ্ন করতে চাই, ডক্টর নিশ্চয়ই দেখেছেন, ইয়েস আর নো? যখন আপনি ডক্টর দেখাবেন দেখবেন যিনারা ডক্টর হন ওনারা জানেন যে রিপোর্ট দেখার জন্য আমাকে কোথায় চেক করতে হবে। উনি নিশ্চয়ই ল্যাবের নাম বা কোন ডেটে করেছেন সমস্ত কিছু ভেরিফাই করে কিন্তু উনি রিপোর্টটা দেখেন না, ওনারা জানেন যে রিপোর্টগুলো কোথায় টেস্ট করতে হয়। তো যখন আপনার প্রথম ডিড ছিল, সেকেন্ড ডিড করলেন, আবার ভুল হলো, 3 নম্বর ডিড হলো, আবার ভুল করলেন, 4 নম্বর ডিড হলো, তাহলে আস্তে আস্তে ডিডের সংখ্যা তো আপনার বাড়তে থাকলো, এস আর নো? তাহলে জায়গাটা কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তাহলে যখন প্র্যাকটিক্যালি কোনো ভেরিফিকেশন হয় সেই সময় আমরা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে প্র্যাকটিক্যালি দেখেছি অনেক ডিড ক্যান্সেল হয়ে যায়। আপনি সাবমিট করেছেন একরকম কিন্তু উনি দেখেছেন সেকেন্ড ডিড, প্র্যাকটিক্যালি এরকম প্রবলেম কিন্তু আসে। এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য পজিটিভ পার্ট কি রয়েছে, নেগেটিভ পার্ট কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু অলরেডি ভিডিও করা হয়েছে,
যে ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করেন, তার পজিটিভ পার্ট কি আছে, তার নেগেটিভ পার্ট কি আছে, এগুলো নিয়ে ভিডিও করা হয়েছে। আপনি চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। তার মানে ওভারঅল সহজ ভাষায় বলি, প্রথমে আপনাকে কি বললাম যে একজন দিয়ে রেজিস্ট্রেশন করা যায় না, মিনিমাম 2জন, বেস্ট হচ্ছে 3জন, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, তবে যত কম সংখ্যক হয় তত বেশি ভালো হয়। ওভারঅল এখানে ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো রকম প্রবলেম আসে, দেখা যাচ্ছে আপনার কোনো মেম্বারকে অ্যাড করতে হচ্ছে, কোনো রকম মেম্বারকে চেঞ্জ করতে হচ্ছে, অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার কোনো অবজেক্ট চেঞ্জ করতে হচ্ছে, ওভারঅল সমস্ত কিছুর আপনি পার্মানেন্ট সমাধান খুঁজে পাচ্ছেন না, যা কিছু পাবেন টেম্পোরারি। এবং যে আমার মাদার ডিট হবে, মাদার ডিট আর চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট, আলাদা করে সেকেন্ড ডিট, আলাদা করে থার্ড ডিট, আলাদা করে ফোর্থ ডিট, মানে আপনার ডিটের সংখ্যা বাড়তে থাকবে, জায়গাটা কমপ্লেক্স হয়ে যাবে। এটা হলো আপনার ডিডের প্রসেস। এবার ধরুন ভেরিফিকেশন গুলো কিভাবে হয়, মানে অ্যাকচুয়ালি আমরা ধরুন কিভাবে করি, যখন আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো নেওয়া হয়, যেমন ধরুন আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, বা আপনার পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো নিয়ে কি করা হয়, প্রপার একটা প্রফেশনাল ডিড রেডি করা হয়। আমরা কিভাবে কাজ করি, সেই ডিড গুলো প্রথমে আপনার ড্রাফটিং করি, ড্রাফটিং করার পর আমরা আপনাকে অ্যাজ এ পিডিএফ পাঠিয়ে দেবো, সেটা আপনি পড়ে দেখে নিলেন। যেমন A to Z যে গাইডলাইন্স গুলো রয়েছে, বা ধরুন ডিডের যে ফর্মালিটিস থাকে, সেগুলো আমরা ঠিকঠাক করে দিলাম, কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস গুলো তো চেক করতে হবে, কারণ সেখানে কারেকশন থেকে যেতে পারে, ইয়েস আর নো। আর যদি কারেকশন থেকে যায়, সেটা যদি ভেরিফাই হয়ে যায়, তাহলে সেটা তো চেঞ্জ করা সম্ভব নয়। তার জন্য আমরা কি করি, প্রথমে ডিড রেডি করি, ডিড রেডি করে আপনাকে আমরা পাঠিয়ে দেবো, সেটা আপনি ভেরিফাই করে দেখে নিলেন। আপনি যখন বলবেন যে না স্যার ওকে আছে, তখন সেটা আমরা ভেরিফাই করব এবং ওটা অফিসে আমরা সাবমিট করে দেবো। অফিসে সাবমিট করে দেওয়ার পর অফিস থেকে আপনাকে বলা হবে, এবং অফিসের যেই ফার্ম থেকে করুন না কেন, যে কনসালট্যান্ট থেকে করুন না কেন, যে লয়ার থেকে করুন না কেন, উনি আপনাকে একটা ডেট দেবেন যে স্যার আপনি এই ডেটে আসুন। সেই ডেটে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে প্রপার আপনি রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। এটা হলো প্রপার রেজিস্ট্রেশন প্রসেস। তাহলে প্রথমে কি বললাম, যে ট্রাস্ট রেজিস্ট্রেশন আপনি করতে পারেন, একজন দিয়ে করা যায় না, 2জন দিয়ে করতে পারেন, মিনিমাম 3জন হচ্ছে বেস্ট, কিন্তু ম্যাক্সিমাম কতজন করতে পারেন এর জন্য কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনার হচ্ছে ল্যান্ডের ডিডের প্রয়োজন নেই, ইলেকট্রিক বিলের প্রয়োজন নেই, এলওসির কোনো প্রয়োজন নেই। ট্রাস্টের ডিড যখন রেডি করবেন, এটা আপনাকে ভালো করে ঠান্ডা মাথায় আপনাকে দেখে নিতে হবে, কারণ এখানে কোনো রকম মিস্টেক রাখা যাবে না। এটা থাকার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার সময় আরেকজন মেম্বার দরকার হয়, যেইটাকে বলা হয় আইডেন্টিফায়ার। কি বলা হয় বললাম, আইডেন্টিফায়ার। সেই আইডেন্টিফায়ার কি হয়, অনেক সময় আপনার কনসালট্যান্ট হয়ে যান, বা অনেক সময় লয়ার হয়ে যান, ওনারা পার্সোনাল নিজে আইডেন্টিফায়ার হয়ে যান, অথবা আপনি যদি মনে করেন যে আপনি আপনার পার্সোনাল একজন আলাদা করে আইডেন্টিফায়ার রাখবেন, তাহলে 2জন মেম্বার তো হলো, বা 3জন মেম্বার হলো, ওটা বাদে আলাদা করে একজন আইডেন্টিফায়ার আপনি রাখলেন। তাহলে ওভারঅল পুরো প্রসেসটা হলো আপনার কমপ্লিট। এবং আপনারা যদি মনে করেন যে প্রপার প্রফেশনাল ভাবে ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন, তাহলে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে প্রফেশনাল প্র্যাকটিস করি, এবং আমাদের এখান থেকে জিএসটি, ইনকাম ট্যাক্স বলুন, এনজিও, ট্রাস্ট, 8TG12 এর সমস্ত রকম সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হয়। এবং আপনারা যদি এই সমস্ত বিষয় নিয়ে আরো কিছু ডিটেলসে জানতে চান, বা ট্রাস্টের বিষয়ে আরো কিছু ডিটেলসে জানতে চান, তাহলে আমাদের বোর্ডলাইন নম্বরে কল করে A to Z জানতে পারেন। এবং আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে ট্রাস্ট এবং এনজিও, স্কুল, মাইক্রো ফাইন্যান্স, এই সমস্ত সেক্টরে যদি আপনারা এক্সপার্ট হতে চান, তাহলে আবারও আমাদের গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।